চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম নির্বাচন, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়। চলছে উচ্ছ্বাস উল্লাস। এখনো কয়েকটি আসনে ভোট গণনা চলছে, ঘোষিত হচ্ছে চূড়ান্ত ফলাফল। বাংলাদেশ দেখল পরাজয়ের পরও প্রতিপক্ষকে অভিবাদন ও শুভেচ্ছা জানানোর বিরল দৃশ্য। এই সবই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সৌন্দর্য। সবকিছুই তুলে ধরা হবে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। $215 আসনে বিপুল জয় নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি জোট। এই বিজয়ে জনগণের ভালোবাসা, বললেন মির্জা ফখরুল। রোববার নাগাদ নতুন সরকার গঠনের আশা। বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। বলে দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। এবারের নির্বাচনটা একদম সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। আসন সংখ্যা 77 হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত জোট। ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা, মন্তব্য ডাক্তার শফিকুরের। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদেরকে আল্লাহ। যারা শাহাদত বরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বেগম নেত্রী আল্লাহ খালেদা জিয়ার রূহে মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাদের দুইজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সারা দেশে বিএনপির বিশেষ দোয়া ও মোনাজাত। প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় নির্বাচিত এমপিদের। আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা। গত 17 বছর মানুষ বঞ্চিত হয়েছে, যে কারণে তাদের প্রত্যাশাটা অনেক বেশি। সংরক্ষিত আসন নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে বিজয়ী 7 নারী প্রার্থী। এই বিষয়গুলো সব এলাকার মানুষের সঙ্গে মিশে আছে। তার জায়গা থেকেই আসলে আমার রাজনীতিতে এখানে আসা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবর। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করল নির্বাচন কমিশন। 299টি আসনের মধ্যে 2/3-এরও বেশি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। আর গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়েছে হ্যাঁ ভোট। প্রশাসনিক কিছু বিষয়ে ঘাটতি ছিল স্বীকার করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সেসব বিষয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে সামনের নির্বাচনে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রংপুর 4 164টি। অবশেষে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর্ব। ভোট গ্রহণের 18 ঘণ্টা পর সকাল 10:30টায় নির্বাচন কমিশনে শেষ হয় 297টি আসনের ফল ঘোষণা। 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে একযোগে চলে ভোট গ্রহণ। একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল শেরপুর 3 আসনের নির্বাচন। আর প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনের মধ্যে 209টিই পেয়েছে বিএনপি। জামাত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6টি আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও এবার যাচ্ছেন সংসদে। এছাড়া একই সঙ্গে গণভোটের ফলাফলও ঘোষণা করা হয়। সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে হ্যাঁ ভোট। গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেটের অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে। আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের যেটা, সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটের তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। ফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়খুটোর মতো উড়ে গেছে সব শঙ্কা। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান
সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, কেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনে দলের বিপুল বিজয়ে সন্তোষ প্রকাশ করেন। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। ফলাফল ঘোষিত 297 আসনে ভোট পড়ার হার 59.44%, আর 299টি আসনে গণভোটের হার 60.26%। সব রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করলে শিগগিরই একসঙ্গে গেজেট আকারে প্রকাশ পাবে এই ফল, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলেও জানান তিনি। ঠাকুরগাঁও 1 আসনের এই নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে উগ্রবাদের উত্থান হয়েছিল, এ কারণেই রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন চালানো হয়েছিল। তবে সেই জায়গা থেকে জামাত ভালো করেছে বলে মনে করেন তিনি। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। 31 দফা পূরণ করারও অঙ্গীকার জানান। সব দলকে নিয়ে বিএনপি পার্লামেন্টে যাবে বলে উল্লেখ করেন তিনি। এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই ওর তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। বিজয় উপলক্ষে নেতাকর্মীদের আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিধস বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া হবে। এছাড়া একই সময় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করা হয়েছে। ইতিবাচক ধারার রাজনীতি করবে জামাত, ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা। মধ্যরাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশবাসী তাদের যতটুকু সহযোগিতা করেছে তার জন্য অভিনন্দনও জানান তিনি। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। বিএনপির বিজয়ের প্রতিক্রিয়া জানবো, আরও খবর জানবো। সরাসরি চলে যাচ্ছে এই মুহূর্তে বগুড়ায়, আমাদের সহকর্মী মেহেরুল সুজন আছেন তার কাছে। সুজন, বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর কতটা উজ্জীবিত হলো আসলে তৃণমূল, আর বিজয়ী প্রার্থীরাই বা কি বলছেন? কারোর সাথে আপনার কথা হয়েছে নিশ্চয়ই? তৌহিদ, সেই 2001 সালের পর আবারও আসলে বগুড়া যে বিএনপির দুর্গ, সেটি কিন্তু স্থানীয় বিএনপির কর্মীরা প্রমাণ করে দিয়েছেন। সেই 2001 সালের পরে এবারের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে কিন্তু বগুড়ার 7টি আসনেই বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছেন। বগুড়ার নেতাকর্মীদের সবচেয়ে বড় গর্বের জায়গা হচ্ছে তাদের দলের যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে নির্বাচনে অংশ নিয়ে বগুড়া সদর থেকে নির্বাচিত হয়েছেন। তহিদ, জানতে চাচ্ছিলেন যে নবনির্বাচিত সংসদ সদস্যরা কি করছেন বা তারা জনগণের কতটুকু কাছাকাছি গেলেন ভোটের পরের দিন। আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া 4 আসনে হালু উপজেলার দরগাহাট বাজার এলাকায় রয়েছে। আমি কিছুক্ষণ আগে এখানে এসে দেখছিলাম যে এই আসনের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন, তিনি কিন্তু এলাকায় এলাকায় যাচ্ছেন এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, তার ভোটার যারা রয়েছেন, তাদের সাথে কুশল বিনিময় করছেন। আমি সংসদ সদস্য মোশাররফ হোসেনের কাছে একটু জানতে চাইব, তিনি বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো এই আসনে নির্বাচিত
নির্বাচিত হয়েছেন, এই আসনকে ঘিরে তার কি পরিকল্পনা? বিশেষ করে গেল 17 বছর বগুড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বঞ্চিত ছিল, তারা আসলে নিরঙ্কুশ জয় পেয়েছেন বগুড়ার 7টি আসনে। কি করবে এবার বিএনপি বগুড়ার মানুষের জন্য, জানতে চাই নবনির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেনের কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা বলতে চাই যে বিগত 17 বছর আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, সেই বৈষম্য থেকে বেরিয়ে এসে কাহালু নন্দীগ্রাম এই সংসদীয় আসনকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা জানেন যে এই অঞ্চলের মানুষ অত্যন্ত বিএনপি প্রিয়। আমাদের এই অঞ্চলের মানুষ এতটাই বন্ধুপ্রিয় এবং দলপ্রিয়, তারা সবসময় কিন্তু দলের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। 2018 সালে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়, নেতাকর্মীদের জীবন দিয়েও তারপরে তাদের কিন্তু নির্বাচনী আমেজটা ঠিক রেখেছিল। ওই সময় আমি এমপি নির্বাচিত হয়েছিলাম 6 জনের একজন। এবার আবার দ্বিতীয়বার যখন তারা আমাকে নির্বাচিত করেছে, আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমার অনেক দায়। এই দায়টা আমি পূরণ করতে চাই। বিগত সময় এমপি হয়ে যতটুকু আমি আনন্দ পাইনি, তার চেয়ে বেশি আনন্দিত এই কারণে যে বাংলাদেশের নেতৃত্ব দিবে যে জেলা থেকে, যিনি বাংলাদেশের বিএনপির প্রধান, যিনি বগুড়ার সন্তান, জনাব তারেক রহমান, তিনি বগুড়া সদর থেকে নির্বাচিত হয়েছেন। আমি সেই পার্লামেন্টের একজন সদস্য হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি প্রত্যাশা করব যে পিছিয়ে পড়া বগুড়ার এই জনপদ কাহালু নন্দীগ্রাম সর্বোচ্চ উন্নয়নে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমাদের এই যে 3,59,532 জন ভোটার আছে, আর সাধারণ মানুষ মিলে অনেক মানুষের এখানে বসবাস। আমি চাই শিক্ষা সংস্কৃতি এই নগরী, আমাদের কৃষি এবং মৎস্যর যে নগরী, এটাকে আধুনিক করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমার আবেদন থাকবে, 17 বছরে যারা অনার্স মাস্টার্স করে বেরিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, শুধু বগুড়ার কারণে তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনাগুলো থেকে আপনারা বগুড়াবাসীকে মুক্তি দিতে চাচ্ছেন এবার। এবার সেটাই চাই নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন তৌহিদ, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম বগুড়া 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন, তিনি জানাচ্ছিলেন যে তারা এই উত্তরাঞ্চলের এই পিছিয়ে পড়া জনপদ, যেটি ঐতিহ্যগতভাবে এগিয়ে থাকার কথা, সেই জনপদকে নিয়ে তাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু তিনি বলছিলেন। তৌহিদ। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। কেমন হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট? বিশ্লেষকরা বলছেন ভোটারদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা হয়েছে এবারের নির্বাচনের মধ্য দিয়ে। পতিত সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে সামনে নির্বাচিত দল নিজেরাও শিক্ষা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এই নির্বাচনটা যতটুকু এ পর্যন্ত আমরা দেখেছি শুনেছি, যারা ভোট দিতে চেয়েছে, ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিতে পেরেছে এবং একই সাথে কোনো ভয়াবহ অঘটন ঘটেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই এটা সম্পন্ন হয়েছে। কিছু ঘটনা ঘটেছে যেটা এমন ঘটনা নয় যেটা নির্বাচনকে বন্ধ করে দিতে পারত, এবং এই জন্য অনেকেরই কৃতিত্ব পাওয়ার কথা। তবে সবচেয়ে বড় কৃতিত্ব পাওয়ার কথা বোধ হয়, সবচেয়ে কৃতিত্ব দেওয়া উচিত আমাদের যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, যারা এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জনগণের আস্থাটার প্রতিফলন ঘটেছে, কারণ নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন এত নির্বিঘ্নে সম্ভবত হয় নাই। কিছু মারামারি হয়েছে, ক্যাজুয়ালিটি হয়েছে, কিন্তু এটা একেবারেই সুন্দরভাবে হয়েছে। ভোট দুইভাবে পর্যবেক্ষণ করেছে, একটা হচ্ছে নিজে ভোট দিতে গিয়ে, আর একটা হচ্ছে টিভির পর্দায়, টেলিভিশনে, কিছুটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। তো আমি যেহেতু ঢাকা শহরে ভোট দেখেছি, তো এখানে তো টার্ন আউট কম এবং কোনো ভিড় হয় নাই। এটা যথেষ্ট শান্ত, ভিতরে এবং বাহিরে যথেষ্ট শান্ত পরিবেশ, কোনো অস্থিরতা ছিল না এবং নারী পুরুষ কারো মধ্যেই কোনো ধরনের ভয়, কোনো শঙ্কা ছিল না। এটা যথেষ্ট ভালো দিক। এই ভোটের জন্য যে ইলেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য অনেক বেশি মাত্রায় আমাদেরকে খরচ করতে হয়েছে। যেমন প্রাণ বলেন, পরিবার বলেন, দেশের হিস্ট্রি বলেন, আমাদের এগিয়ে যাওয়া বলেন, অনেক কিছু স্যাক্রিফাইসের পরে আসলে এই ভোট। আমি বলবো স্যাক্রিফাইসের মাত্রা আর ভোটের মাত্রাটা এক না, কারণ মানে যেটা অর্জন করেছি সেটার মাত্রাটা এক না। আমরা আরও বেশি অর্জন করতে পারতাম
ন্যূনতম এতটুকু নিয়ে আমাদের এখন সন্তুষ্ট থাকতে হচ্ছে। বিগত 3টি ইলেকশনে দেশের মানুষ কিন্তু কোনোভাবেই ভোট দিতে পারেনি, ফলে সেই সময়ের যে নির্বাচন সংক্রান্ত মানুষের ধারণা ছিল সেটাই হচ্ছে বেমালুম গায়েব করে দেওয়া হয়েছিল, যে নির্বাচন কীরকম হতে পারে বা সাধারণ মানুষের অংশগ্রহণ, নাগরিক যে তার অধিকারটাকে প্রয়োগ করবে সেটা কিভাবে করবে। জুলাই পরবর্তী সময়ে অন্তত সেটা তো ফিরে এসেছে, অন্তত ইলেকশন যে সম্ভব, ইলেকশন হবে, ইলেকশনের উপরে অর্থাৎ জনসাধারণের ম্যান্ডেটের উপরে নির্ভর করতে হবে, এই ব্যাপারটাতেও যদি আমরা সংস্কৃতি ফেরাতে পারি তাহলেও হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। জোটে গুরুত্ব, প্রচারণায় দাপট কিংবা রাজনৈতিক সাফল্য সবই ছিল তাদের দখলে, তারপরও নির্বাচনে হেরে গেছেন প্রায় 1 ডজন হেভিওয়েট প্রার্থী। নিজ এলাকায় দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও বদলে গেছে ভোটের সমীকরণ, আর তাদের জন্য চমক নিয়ে এসেছে নতুন প্রজন্মের ভোটাররা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর সবচেয়ে আলোচিত শব্দ অপ্রত্যাশিত, যার সবচেয়ে বেশি ব্যবহার চলছে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে। যে কয়টি আসলে জয় প্রায় নিশ্চিত ধরেছিল রাজনৈতিক দলগুলো, সেখানেই এসেছে উল্টো ফলাফল। জামায়াতে ইসলামীকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হার। খুলনা 5 আসনে বিএনপির আলী আসগর লবির কাছে তিনি পরাজিত হয়েছেন মাত্র 2600 ভোটে। এর আগে 2001 সালে তিনি এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন পেয়েছিলেন 2008 সালেও। কক্সবাজারের পরিচিত মুখ ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের হারও আলোচনার বিষয়বস্তু। মহেশখালী কুতুবদিয়া অঞ্চলের এই নেতা প্রায় 35,000 ভোটে ধরাশায়ী হয়েছেন ধানের শীষের মাহফুজুল্লাহ ফরিদের কাছে। আদালত চত্বরে দাপুটে আইনজীবী শিশির মনির এবার প্রতিদ্বন্দ্বিতা করেন সুনামগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামের হয়ে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিএনপির নাসির উদ্দিন চৌধুরীর কাছে তিনি পরাজিত হন প্রায় 40,000 ভোটে। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়াতে ও সশরীরে প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বেশ আলোচিত হন। জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এবার প্রার্থী হয়েছিলেন 11 দলীয় জোটের হয়ে পঞ্চগড় 1 আসন থেকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত 8,000 ভোটে তিনি পরাজিত হন বিএনপির নওশাদ জমিরের কাছে। আগামী 5 বছরে এই পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে 11 দল পারফর্ম করি, তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ফেনী 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ধানের শীষের জয়নাল আবেদিনের কাছে তিনি পরাজিত হন 51,152 ভোটের ব্যবধানে। ফলাফলের পর প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। রংপুরকে জাতীয় পার্টির দুর্গ বলা হলেও এবারের ফলাফল সব সমীকরণ বদলে দিয়েছে। জেলার বেশিরভাগ আসনে জামাতের জয় জয়কার। রংপুর 3 আসনে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এখানে 1,75,000 ভোট নিয়ে বিজয়ী দাঁড়িপাল্লার মাহবুবুর রহমান বেলাল। অন্যদিকে জিএম কাদের পেয়েছেন 43,000-এর কিছু বেশি ভোট। চাঁপাইনবাবগঞ্জকে জামাতের ঘাঁটি বলা হলেও আওয়ামী লীগ আমলের নির্বাচনে তাদের হারতে হয়েছে বিএনপির হারুনুর রশিদের কাছে। তবে এবার দৃশ্যপট বদলেছে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে দাঁড়িপাল্লার নুরুল ইসলাম বুলবুলের কাছে বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা হেরেছেন প্রায় 53,000 ভোটে। নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হলেও ঢাকা 16 আসনে সুবিধা করতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। প্রচারণায় নতুনত্ব থাকলেও মাত্র 3,361 ভোটে তিনি পরাজিত হন জামায়াতের আব্দুল বাতেনের কাছে। ধারণা করা হচ্ছে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীদের অনেকের জায়গা হতে পারে আগামী সংসদের উচ্চকক্ষে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 2 দশকের বেশি সময় পর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বিএনপি। এ উপলক্ষে শুকরিয়া আদায় স্বরূপ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল ভেদাভেদ ভুলে মানুষের জানমাল রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে শুকরিয়া স্বরূপ জুমার নামাজের পর মহান রবের দরবারে দুহাত তুলে দোয়ায় অংশ নেন সারা দেশের নেতাকর্মীরা। রাজধানীর নৌবাহিনী হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে নির্বাচনে জয় এবং খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও হয় দোয়া অনুষ্ঠান। বর্তমান যে সরকার ক্ষমতা গ্রহণ করবেন, আমরা এই আশাবাদ তাদের কাছে রাখি, যাতে করে 5 বছর সুন্দর করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। বিগত বাংলাদেশে 16-17টি বছর দেশ ও জাতি এই ধরনের উৎসবমুখর নির্বাচন কখনো দেখে নাই।
দোয়া মোনাজাত শেষে সিরাজগঞ্জ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বসবাসের অনুপযোগী হওয়া শহর নতুন করে গড়ে তুলবেন তিনি। এছাড়া চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম বন্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রায় 2/3 আমরা জয়লাভ করেছি, সুতরাং আমাদের উপরে আরও দায়িত্ব বেশি পড়েছে। আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা। দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে দোয়ায় অংশ নেন নাটোর 2 আসনের বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উন্নয়ন সহ মানুষের জানমাল রক্ষায় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে প্রতিশ্রুতি আমি দিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে সেটা বহাল থাকবে। নাটোরের মাটিতে কোনো অন্যায় অবিচার হবে না। আমি নাটোরটাকে একটি সুন্দর নাটোর, শান্তির নাটোর, উন্নয়নের নাটোর, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি বারবার বলার চেষ্টা করেছি, মানুষের নিরাপত্তা, এটা আমি আবার ইনশিওর করছি। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে উপস্থিত হন 7 ও 9 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং আবু সুফিয়ান। দেশের সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ফেনীর ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। নির্বাচনের নিরঙ্কুশ জয়ের জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে দোয়া মোনাজাত হয়েছে দিনাজপুরের বিভিন্ন মসজিদে। জামালপুরে জুমার নামাজ শেষে শহরের রশিদপুর এলাকায় মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন সদর আসনের বিএনপির বিজয়ী প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী গতকালকে নির্বাচনটি অনেকটাই সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হয়েছে। নোয়াখালীতে আনন্দ মিছিল না করে বিভিন্ন উপজেলার মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, নির্বাচনে বিএনপির জয়ের প্রতিক্রিয়া সম্পর্কে আরও জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আবারও যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রাজশাহীতে আছেন তারেক মাহমুদ, তার কাছে। তারেক, বিজয়ী প্রার্থীরা দিনভর অভিবাদন আর শুভেচ্ছা গ্রহণ করেছেন, তারা নিশ্চয়ই ব্যস্ত সময় কাটাচ্ছেন। মানুষের প্রত্যাশা পূরণের ব্যাপারে তারা কি বলছেন, আর যারা ভোট দিয়েছেন তারাই বা কি বলছেন? তহিদ, এখন পর্যন্ত কিন্তু রাজশাহীর যে আসনগুলো রয়েছে, যে বিজয়ী প্রার্থীরা তারা জেতার পরপরই যারা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ আসলে সব জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে তারা অভিবাদন সেটি সকাল থেকে শেষ করে এখন পর্যন্ত কিন্তু চলছে। আমি রয়েছি রাজশাহীর যে 5 আসন রয়েছে, রাজশাহী 5 আসনের যিনি ধানের শীষ প্রতীকে এখানে বিজয়ী হয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, একটু তাকে আমি দেখতে পাচ্ছি যে এইখানকার 5 আসনের সাধারণ যারা মানুষ রয়েছে, যারা ভোটার ছিল, যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে, তার কাছে এসে কিন্তু এখন অভিবাদন সেটির ফুল দিয়ে জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, কেউ সেলফি তুলছে। এবং এখানে গ্রামের একদম তৃণমূলের যারা পাফাটা মানুষ রয়েছে তারা কিন্তু এখানে এসেছে আমি দেখতে পাচ্ছি। একটু আমরা যিনি ধানের শীষে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, তার সাথে একটু কথা বলবো। আপনি তো বিপুল ভোটে এখানে জয়ী হয়েছেন, ভোটাররা অনেক আশা করে আপনাকে ভোট দিয়েছে। এই এলাকা নিয়ে আপনার এখন কি পরিকল্পনা আছে যারা ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মানুষ তো একটা আশা করে বিএনপিকে ভোট দিয়েছে। খালেদা জিয়ার অনুপ্রেরণা, শহীদ জিয়ার অনুপ্রেরণা, তারেক রহমানের অনুপ্রেরণা ভোট দিয়েছে আমাকে। ইনশাল্লাহ আমি আগামী দিনে আমরা সরকার গঠন করলে আমরা এলাকার সার্বিক উন্নয়ন, যেমন নদী সংস্কার, রাস্তাঘাট নির্মাণ, সংস্কার, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এছাড়া আমি ধরেন আমার চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান দেবো, এগুলো আমরা ব্যবস্থা করবো সেই প্রেক্ষাপটে। এছাড়া আমরা বেকার সমস্যা যেগুলো আছে আর কি, বেকারদের তাদের পরিবেশ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ধন্যবাদ আপনাকে। আমরা তাকে, অনেক মানুষ আছে তাকে দেখতে পাচ্ছি যে তাকে আসলে সংবর্ধনা জানানোর জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। একটু ভোটারদের প্রতিক্রিয়া ব্যক্ত করবো। যাকে আপনারা জয়ী করেছেন তার ক্ষেত্রে এখন এলাকার উন্নয়নে কি প্রত্যাশা আপনাদের?
আমাদের অনেক থ্যাংক ইউ, আমাদের অনেক প্রত্যাশা, বিশেষ করে আমাদের সামাজিক নিরাপত্তা শৃঙ্খলাটা আগে দরকার। আমরা চাই না কোনো রাজনৈতিক সন্ত্রাসী আবার সমাজকে আগ্রাসন করুক। আমরা চাই না মানুষের জীবনের নিরাপত্তা হানি হোক এই রাজনীতির কারণে। আমরা চাই ওই ধরনের রাজনীতি, সবাই মিলে আমরা একত্রে বসবাস করব। অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তৌহিদ শুনছিলেন এবং আমি দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে এই রাজশাহীর 5 আসন যেটি রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত যে প্রার্থী যিনি জয়লাভ করেছেন তাকে কিন্তু অভিবাদন জানানো হচ্ছে এবং রাত পর্যন্ত কিন্তু সেটি চলবে। তৌহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই চট্টগ্রামে, আমাদের সহকর্মী শহীদুল সুমন আছেন সেখানে। সুমন, জানতে চাই নির্বাচিত প্রার্থীরা এলাকার উন্নয়নে আসলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন? চট্টগ্রামকে নিয়ে তো মানুষের অনেক ধরনের প্রত্যাশা, নিশ্চয়ই সেগুলো পূরণের কোনো ধরনের পরিকল্পনা তারা করে রেখেছেন আগে থেকেই। তহিদ, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনের যিনি নির্বাচিত প্রার্থী আবু সুফিয়ান তার বাসার সামনেই। দেখছেন নেতাকর্মীদের বেশ উপচে পড়া ভিড়, শুধু কিন্তু নেতাকর্মীরা নয়, সাধারণ যারা ভোটাররা রয়েছেন এলাকার তারাও কিন্তু এখানে এসেছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, কেউ বা মিষ্টি বিতরণ করছেন। এর বাইরে সবচেয়ে বেশি যে ভোটারদের যেটি চাওয়া সেটি হচ্ছে যে যিনি নির্বাচিত হয়েছেন কিংবা চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন জনগণের জন্য কাজ করেন। আমি বিশেষ করে যদি চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনের যিনি নির্বাচিত হয়েছেন তিনি বারবারই প্রতিশ্রুতি দিয়েছেন যে এলাকার উন্নয়নের পাশাপাশি তিনি নিরাপত্তার বিষয়টি, সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি জোর দিবেন এবং এটি সাধারণ মানুষের এখন মুখ্য যে চাওয়া সেটি হচ্ছে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে তারা যাতে চলাফেরা করতে পারেন, নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, কোনো ধরনের সমস্যায় যাতে তারা না পড়ে। তার বাইরে চট্টগ্রামে একটি জলাবদ্ধতা সমস্যা রয়েছে, এটি যাতে নিরসন করা হয় সেটির একটি দাবি তুলছেন। বিশেষ করে চট্টগ্রামের কোতোয়ালি আসনের যিনি নির্বাচিত হয়েছেন তার সাথে কিন্তু চট্টগ্রামের যিনি মেয়র রয়েছেন ডাক্তার সাদেক, তার কিন্তু একটা বেশ সক্ষতা রয়েছেন। এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা আসলে বলছেন যে এই সক্ষতাকে কাজে লাগিয়ে যদি চট্টগ্রামের 9 আসনের যে উন্নয়ন সেটি আসলে করা যায় সেক্ষেত্রে এই এলাকার যে মানুষগুলো রয়েছে তারা আসলে কিছুটা তাদের যে স্বস্তি সেটি আসলে হবে। বিশেষ করে চট্টগ্রামের যে 9 আসনের একটি অংশ হচ্ছে আসলে বাকুলিয়া। এই বাকুলিয়াও সেখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক সমাগমের বসবাস, এখানে কয়েকটি বস্তি রয়েছে। এসব বস্তি সাধারণ মানুষের যে চিকিৎসা কিংবা তাদের যে চাওয়া পাওয়া সেটি যাতে পূরণ করা হয় এমনটি আসলে প্রত্যাশা। তহিদ, আপনি জানেন যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের মধ্যে 14টিতে আসলে বিএনপি এবং তাদের জোট নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে এবং বাকি 2টিতে জামাত প্রার্থীরা আসলে জয়লাভ করেছেন। সব মিলিয়ে যেহেতু বিএনপির যে সরকার গঠন তারা সামনে করবে, তার মানে তাদের বিএনপি যারা প্রার্থীরা রয়েছেন যারা জয়লাভ করেছেন তাদের প্রতি আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি আসলে কিছুটা বেশি। দেখছেন আপনারা এখানে সাধারণ মানুষ কিংবা ভোটারদের যে ঢল সেটি আসলে প্রার্থীর যিনি নির্বাচিত হয়েছে তাকে আসলে অভিবাদন জানানোর জন্য এখানে আসছেন এবং একই সাথে তারা কিন্তু তাদের যে চাওয়া পাওয়া সেগুলো আসলে কিন্তু নির্বাচিত যিনি হয়েছেন তার সামনে তুলে ধরছেন। তহিদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন আসনের কর্মী সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা। প্রিয় নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সড়কে আনন্দ মিছিল বের হয়। মেহেরপুর 1 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান বিজয়ের খবরে শোকরানা নামাজ আদায় করেন। রাতে মেহেরপুর কোর্ট মোড়ে জেলা মডেল মসজিদে নেতাকর্মীদের সাথে নিয়ে নিজে ইমামতি করে নামাজ আদায় করেন তিনি। এ সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে শুকরিয়া আদায় করেন। পরে তার আসনে পরাজিত বিএনপির প্রার্থী মাসুদ অরুণের সঙ্গে দেখা করে মিষ্টিমুখ করান। খুলনা 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক এই ঘোষণা দেন। এত উচ্ছ্বসিত হয়ে ওঠে কর্মী সমর্থকরা। বিজয়ী হয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন রকিবুল ইসলাম বকুল। ভোট দেওয়ার জন্য নির্বাচনী এলাকার সবাইকে ধন্যবাদ জানান। তরুণ প্রজন্মের ভাবনাকে কাজে লাগিয়ে নতুনভাবে খুলনাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন। এটি ঘোষণার পরই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাকে 65,132 ভোটের ব্যবধানে হারিয়ে তিনি জয় পান। ফলাফল ঘোষণার পর রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মিছিল, স্লোগান ও আনন্দ প্রকাশ করেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর মহাসড়কের আন্ডারপাসে শুকরানা নফল নামাজ আদায় করেন গাইবান্ধা ৩ আসনের জামাত নেতা নজরুল ইসলাম বিজয়। নেতাকর্মীদের সাথে নিয়ে আল্লাহর দরবারে তিনি শুকরিয়া জানান। সুনামগঞ্জ ২ আসনে জয়লাভের পর উল্লাসে মেতে ওঠেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী নেতাকর্মীরা। রাতভর সমর্থকদের স্লোগানে ও মিছিলে মুখরিত হয়ে ওঠে এই আসনের বিভিন্ন এলাকা। এদিকে সাতক্ষীরার ৪টি আসনেই জামাতের জয়ে আনন্দিত দলের কর্মী ও সমর্থকরা। ফলাফল ঘোষণার পর থেকেই জেলা জামাতের কার্যালয়ে ভিড় জমান নেতাকর্মীরা একে অন্যকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের জন্য শুভকামনা জানান। দিনাজপুরে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে সব নেতাকর্মী। ৬টির মধ্যে ৫ আসনেই বিএনপির সমর্থকদের স্লোগান ও জনসভা ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ তৈরি হয় জেলাতে। নাটোর ৩ আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর জয়ে খুশি তার সমর্থকরা। ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানিয়ে উল্লাস করেন দলের নেতাকর্মীরা। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধা নির্ভর প্রযুক্তি নির্ভর দেশ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, বিএনপির এই বিজয় প্রত্যাশিত ছিল। এই জয়ের মাধ্যমে বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে। জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানান তিনি। বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের দুর্নীতিমুক্ত পরিবেশ এবং অর্থনৈতিক সমৃদ্ধি, এই 3টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি। গ্যাজেটের মাধ্যমে ফলাফল ঘোষণার পর সাংবিধানিক নিয়মে শপথ অনুষ্ঠিত হবে। সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বলে বিএনপি জানান তিনি। শতভাগই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর নরসিংদী থেকে বিজয়ী বিএনপির 2 হেভিওয়েট প্রার্থী। 5টি সংসদীয় আসনের ফলাফলে সবকটিতেই বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তারা। দুপুরে নরসিংদীর পলাশে নিজ বাড়িতে প্রয়াত বাবা খাদ্যমন্ত্রী মোমেন খানের কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদী 2 পলাশ আসনে জয় পেয়েছেন তিনি। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্যদিকে সদর আসন থেকে বিপুল ভোটে জয়ী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি জানান, এই বিজয় গণতন্ত্রের বিজয়। সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হয়েছে এই নির্বাচনে। এই দেশপ্রেমিক, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের কল্যাণে উন্নয়নে যারা কাজ করেছে এবং অতীতে যারা প্রমাণ করেছে যে দলটি দেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই দলটিকে এই পুনরায় বিজয়ী করে। এই বিজয়টা হলো জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। প্রতিশ্রুতিগুলি দিয়েছি, অঙ্গীকার করেছি, সেটা ইনশাল্লাহ আমরা সরকার গঠন করার পরে সমস্ত অঙ্গীকারগুলো আমরা জনগণের কাছে অদাবদ্ধ এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। দর্শক, নির্বাচনের ফলাফল প্রকাশের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমাদের সহকর্মীদের কাছ থেকে আরও জানবো। খুলনায় চলে যাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, বিজয়ী প্রার্থীদের প্রতিক্রিয়া জানতে চাই, কি বলছেন তারা? বিশেষ করে মানুষের উন্নয়নের নিশ্চয়ই তারাও তাদের পরিকল্পনার কথা বলেছেন, সেটি জানতে চাই। তৌহিদ, খুলনার ভোটাররা আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। এবং আপনাকে বলে রাখি, খুলনায় যে 6টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে 1, 3, 4, 5 এই 4টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, এবং খুলনা 2 এবং খুলনা 6 জামাতে ইসলামীর প্রার্থী যারা দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা জয়লাভ করেছে। অনেক স্বপ্ন মানুষের, আগেই বলেছি, এইসব স্বপ্ন নিয়ে কথা হয়েছে বিজয়ী প্রার্থীদের সঙ্গে। তারা বলেছে জনগণের অনেক চাহিদা আছে, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত খুলনা অঞ্চল, সে কারণে এই অঞ্চলের উন্নয়নে তারা সর্বদা সচেষ্ট থাকবে। বিশেষ করে একটি শক্ত বেড়িবাঁধ উপকূলে এই অঞ্চলের জন্য, এছাড়াও অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ নানান ধরনের সমস্যায় জর্জরিত খুলনা অঞ্চল, সেগুলোকে মাথায় নিয়েই তারা এবং একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে সামনের দিকে এগোবে।
আমরা যুক্ত করবো একজন তরুণ ভোটারের সঙ্গে, জানতে চাইবো যে তারা যে স্বপ্ন নিয়ে এবার ভোট দিয়েছে তাদের প্রত্যাশা কি জানতে চাই। যারা জনপ্রতিনিধি নির্বাচন হয়েছে, সংসদে যাচ্ছেন, তাদের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি রয়েছে? আমরা তরুণ হিসেবে তাদের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা যেহেতু সরকার গঠিত হচ্ছেন, দেশ পরিচালনা করবেন, তরুণ হিসেবে আমাদের চাওয়া পাওয়া অবশ্যই জুলাইকে, আমাদের জুলাইয়ের আবেগ, ইমোশনটাকে আপনারা ধারণ করবেন, আর দেশের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে কাজগুলো করবেন, নারীদের নিরাপত্তাটা অবশ্যই নিশ্চিত করবেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া তরুণদের। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এবং সকলে প্রত্যাশা করে যে 6 জন জনপ্রতিনিধি খুলনাতে নির্বাচিত হয়েছেন, তারা সংসদে যেয়ে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে তারা নিজেদেরকে বিলিয়ে যাবে, এমনটি সকল ভোটাররা। প্রবীর, ধন্যবাদ আপনাকে। আমরা খুলনার পরিস্থিতি জানছিলাম। ফেনীতে যেতে চাই সহকর্মী আরিফুর রহমানের কাছে। আরিফ, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কতটা সচেষ্ট নতুন নির্বাচিত প্রার্থীরা, তারা তাদের কি পরিকল্পনার কথা বলছেন? তহিদ, ফেনী 2 আসনটি হচ্ছে ভিআইপি আসন হিসেবে পরিচিত, কারণ এখানে রয়েছে জেলা হেডকোয়ার্টার। এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন বিএনপি চেয়ারম্যান, যিনি তারেক রহমানের উপদেষ্টা। তিনি গতকালকের নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 51,152 ভোটে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,31,210 ভোট। তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু পেয়েছেন 80,058 ভোট। আমি তার সাথে কথা বলেছিলাম একটু আগেই। তিনি বলেছে যে তিনি নির্বাচন গণপ্রচারণায় যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সে সকল প্রতিশ্রুতি তিনি পালন করবেন। তিনি অগ্রাধিকার ভিত্তিতে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, মানুষের কর্মসংস্থানের কথা তিনি বলছেন। এর বাইরে হচ্ছে যে ফেনীর যে মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটি হচ্ছে যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে তিনি কাজ করবেন এবং কি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তিনি কাজ করবেন। অন্যদিকে হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে কিন্তু প্রতিনিয়ত একটি দুর্ঘটনা ঘটে থাকে, সেই লালপুলে তিনি একটি ক্রমান্বয়ে একটি আন্ডারপাস কিংবা ওভারপাসের তিনি কাজ করবেন বলে আমাদেরকে সেই কথাটি বলছেন। অন্যদিকে হচ্ছে যে এখানকার যারা ভোটার যারা রয়েছে তারাও বলছে যে নির্বাচনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সে সকল প্রতিশ্রুতি তারা কিন্তু যাতে বাস্তবায়ন করে। অন্যদিকে হচ্ছে তিনি কিন্তু এর আগে চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তবে ফেনীতে আজকে যতটা মানুষের মধ্যে আনন্দ রয়েছে ততটা কিন্তু বেদনাও রয়েছে। বেদনার বিষয়টি এই জন্য বলছি যে কারণ হচ্ছে যে যেহেতু বিএনপি একটি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, সেক্ষেত্রে হচ্ছে যে অতীতে যেটি দেখে আসি যে। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা ফেনীর খবর জানছিলাম, এবার একটু পাবনাতে নিয়ে যেতে চাই। ভোট পুনরায় গণনার দাবিতে পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পাবনা 3 ও 4 আসনের পরাজিত যে প্রার্থীরা ছিলেন তাদের নেতাকর্মীরা। এই বিষয়ে আরও জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী কলির তালুকদারের কাছে। কলির, বিক্ষোভকারীরা কি বলছেন আর প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেল কিনা? বিকেল 4:30 নাগাদ পাবনা 4-এর হেভিওয়েট প্রার্থী যিনি হাবিবুর রহমান হাবিব, সাবেক বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার যিনি উপদেষ্টা ছিলেন, এবং পাবনা 3-এর যিনি প্রার্থী ছিলেন কৃষিবিদ এবং বাংলাদেশ কৃষক দলের তিনি সভাপতি, সেই হাসান জাফর টুইনের সমর্থকেরা কিন্তু ভোট পুনর্গণনার দাবিতে বিকেল 4:30 নাগাদ এই জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে তারা বিক্ষোভ করে এখন, এবং সেই দুই প্রার্থীর সমর্থকেরা কিন্তু সেই জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক এর সামনে অবস্থান করছে এবং ভিতরে ব্যাপক সংখ্যক সেনা সদস্যরাও রয়েছে, তারাও সতর্ক অবস্থায় রয়েছে। এবং আরেকটু যদি দেখাই যে জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতেই রয়েছে পুলিশ সুপারের কার্যালয়, সেই পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও কিন্তু পুলিশের ব্যাপক অবস্থান রয়েছে। তো আমরা শুনছিলাম পাবনার খবর কলির তালুকদারের কাছ থেকে। ধন্যবাদ কলির আপনাকে। নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান গোপালগঞ্জ থেকে নির্বাচিত 3 জন সংসদ সদস্য। নির্বাচিত হওয়ার পর যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা জানিয়েছেন জনগণের কাছে দেয়া ওয়াদা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। যে বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণ, এত নিরপেক্ষ এবং ভীতিহীন পরিবেশে ইতিপূর্বে কখনো ভোট হয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশের অন্য প্রান্তের মানুষ ভোটের ব্যাপারে নিরুৎসাহিত থাকলেও আমি দেখেছি আমাদের এই গোপালগঞ্জের মানুষ, বিশেষ করে এই গোপালগঞ্জ 1-এর মানুষ, তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞ। টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি যেন তাদের সেবা করে এবং তাদের খেদমত করে আমি যেতে পারি। সাধারণ মানুষের ভালোবাসা, সাধারণ মানুষদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি, তাই আগামীতে আমি
সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ দিয়ে আমি কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রার্থীর সংখ্যা ছিল 2017 জন। এদের মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র 85 জন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাদের মধ্যে জয়ের মালা নিশ্চিত করেছেন 7 জন। নানা শঙ্কাকে পাশ কাটিয়ে বিজয় নিশ্চিতের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত এই 7 সংসদ সদস্য। দেশের পুরুষশাসিত রাজনীতির মাঠে বিভিন্ন আসনে লড়াই করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় ছিনিয়ে এনেছেন 7 নারী প্রার্থী। এবার নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা ছিল 85। তাদের মধ্যে জয়ের মালা নিশ্চিত করেছেন বিএনপির 6 জন এবং স্বতন্ত্র 1 জন প্রার্থী। মানিকগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রতীকে আফরোজা খানম 1,67,345 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ সাইদ নূর পেয়েছেন 64,242 ভোট। ঝালকাঠি 2 আসনে 43,295 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি জোট প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। জয় নিশ্চিতের পর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান তিনি। আমাদের ঝালকাঠি নলছির সোনার মানুষদের জয়। আমি তাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবনের জন্য ইনশাআল্লাহ। সিলেটের 6টি আসনে 33 প্রার্থীর মধ্যে তাহসিনা রুশদিরই একমাত্র নারী প্রার্থী। সিলেট 2 আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদির 1,17,956 ভোট পেয়ে পৌঁছে গেছেন জাতীয় সংসদ ভবনের আঙিনায়। জয়ের পর জেলার সকল নেতাকর্মীকে কৃতজ্ঞতা জানান তিনি। এছাড়া সকলকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এটা আমার নিজের কৃতিত্ব আমি বলবো না, তবে আমি 13 বছর আমার এই এলাকার মানুষের পাশে ছিলাম, নেতাকর্মীদের পাশে ছিলাম, আমাদের বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলাম। 32,389 ভোটের ব্যবধানে বেসরকারিভাবে ফরিদপুর 2 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শামা ওবায়েদ। জয় নিশ্চিতের পর জনগণের স্বার্থ সামনে রেখে কাজ করার কথা জানান তিনি। বছরের পরিশ্রম, যুদ্ধ, আন্দোলন সবকিছু একটা সফলতার দিকে আমরা গিয়েছে। এই নির্বাচনটি ছিল জনগণের নির্বাচন, নগরকান্দা শান্তার আপামর জনতার নির্বাচন। ফরিদপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী চৌধুরী নওয়াব ইউসুফ 1,48,545 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন 1,24,115 ভোট। তিনি জানান সকল ষড়যন্ত্র রুখে জনগণ তাকে জিতিয়ে এনেছেন। নারী পুরুষ কথা না, আমি তো একটা পুরুষের মতোই করেই কাজ করেছি, সেই জন্য এই অর্জন। এবং আমার কাজের মাধ্যমেই আমি এখানে ইনশাআল্লাহ ফরিদপুর সদর 3 যে একটি বিএনপির ঘাঁটি, এটাকে শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। নাটোর 1 আসনে 1,02,197 ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন 90,558 ভোট। জয়ের পর তিনি জানিয়েছেন এলাকার নারীদের এগিয়ে নিতে বিশেষভাবে কাজ করবেন তিনি। এই বিজয় সমগ্র লালপুর বাগাতিপাড়ার বিজয়, এই বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়, ধানের শীষের বিজয়। এবং যদি আরও স্পেসিফিক্যালি বলতে হয়, নারীদের জন্য এটি একটি অনেক বড় বিজয় বলে আমি মনে করি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রতিপক্ষের চেয়ে 37,568 ভোট বেশি পেয়েছেন। বেসরকারিভাবে তিনি পেয়েছেন 1,17,495 ভোট। এই এলাকার ভোটার, কর্মী, সমর্থক, এটা তাদের বিজয়। এবং আমার পেছনে আমার প্রতিটা কর্মীর শ্রম আছে, ঘাম আছে, অর্থ আছে এবং তাদের সময়, তাদের ভালোবাসা, তাদের দোয়া, এগুলো ছাড়া আসলে আমার পক্ষে আজকে এই জায়গায় এসে দাঁড়ানোটা কোনোভাবেই সম্ভব ছিল না। এবারে নির্বাচনে 300 আসনে প্রার্থীর সংখ্যা 2017। মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র 4%। দলের হয়ে প্রার্থী হয়েছেন 66 জন নারী আর স্বতন্ত্র প্রার্থী 19 জন। এর বাইরে 1 জন প্রার্থী হিজড়া জনগোষ্ঠীর। জারিন অর্নি, যমুনা নিউজ। বাংলাদেশ ইলেকশনের পর্যায়ে আবারও একটি বিরতি নিচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকুন।